এনসিএল এ আসলে এখন কি পরিস্থিতি, খেলার সম্ভাবনা আছে কিনা? এনসিএল তো আমাদের 4টা রাউন্ড শেষ হলো। এখানে আপনারা বেশ কিছু ভালো পারফরমেন্স দেখেছেন। কিছু প্রমিজিং প্লেয়ার যারা নতুন শুরু করেছে তাদের কিছু ভালো পারফরমেন্স আমরা দেখেছি। আহ, আসলে ভালোর তো শেষ নেই। মানে আমরা কিছু কিছু জায়গায় ভালো উইকেট পেয়েছি, কন্ডিশন পেয়েছি, কিছু জায়গায় স্ট্রাগল করেছি। লাইক আমি যদি মেনশন করি, কক্সবাজার আমাদের মেইন গ্রাউন্ড যেটা, সেই মাঠের উইকেটটা আসলে খুব আশানুরূপ করবো না। বাট বাকি মাঠগুলো, কক্সবাজার একাডেমি গ্রাউন্ড বা আমরা যদি রাজশাহীর খেলা দেখি, বগুড়ায়, ইভেন সিলেটে, ম্যাক্সিমাম মাঠে আমরা ভালো উইকেট পাচ্ছি। তবে এর থেকে ভালো করার সুযোগ আছে, আমরা চেষ্টা করবো নেক্সটে। বাট খারাপ বলবো না আমি। আর বলার ব্যাটসম্যানদের মধ্যে থেকে আমরা যদি দেখি, বেশ কিছু ভালো পারফর্মার আমরা দেখেছি। স্পেশালি যদি আমি বলি, ইয়াং প্লেয়ারদের মধ্যে অমিত একটা 21 করলো, দীপুল লাস্ট ম্যাচে 100 করলো। এছাড়া আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে বিজয় খুব ফর্মে রয়েছে, কনসিস্টেন্ট রান করছে। ইমরুল কিছু ভালো ইনিংস খেলেছে, মিথুন 100 করলো। এরকম ওয়ান টু ওয়ান বলতে গেলে আসলে অনেকগুলো নাম আসে। রাজশাহীর আমরা দেখেছি সাব্বির রান করেছে, আইস রান করেছে, মার্শাল রান করছে। সো অনেকগুলো পারফর্মার রয়েছে। বাট সোফার এনসিএল যেভাবে 4টা রাউন্ড শেষ হলো, আমরা মোটামুটি ভালো মতো অবজার্ভ করার চেষ্টা করছি ভেন্যুতে, যে এবং প্লেয়ারদের সঙ্গে বিভিন্ন সময় কমিউনিকেশন করার চেষ্টা করছি। সোফার ভালোই রান করছে। আপনি একটা কথা বলেছেন, তামিম ইকবালের খেলার সম্ভাবনা আছে কিনা? তামিম ইকবালের বিষয়টা আসলে এটা তো তামিমের কল, পাশাপাশি হচ্ছে এখানে বোর্ডের আমাদের টপ ম্যানেজমেন্ট রয়েছেন, তাদেরও কিছু কল রয়েছে। বাট তামিম এনসিএল টি20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে, এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারেন। ভেন্যুর ব্যাপারে তো এনসিএল টি20 আমি আহ, তামিম খেলে স্বাভাবিকভাবে চিটাগাং ডিভিশনের হয়েই খেলবে। সো টি20টা সে খেলবে, কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে, এই বিষয়গুলো আরও সময় রয়েছে আমার টি20 আগে। সো সেটা আমরা আলোচনা করবো। বাট এনসিএল টি20টা সে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আপনি তো বলেন পারফরমেন্সের ব্যাপারে ভালো পারফরমেন্স আমরা দেখেছি। আবার যদি বলি আসলে বরিশাল টিমটার মধ্যে কিন্তু আপনারা অনেক প্লেয়ার, কয়েকজন প্লেয়ারই এখানে দিয়েছেন। তারপরে আসলে যদি এক ইনিংসে কিন্তু আমরা 70 রানে অল আউট করে হুম। শেষ ম্যাচটা কিন্তু 77 রানের অল আউট হয়েছে। Right. এটা কেন হচ্ছে? প্লেয়ার দেওয়ার পর টিমটা এইভাবে বাজে অবস্থা। Even আমি আরেকটু অ্যাড করি, মানে আমি দেখেছিলাম যে দুজন প্লেয়ার বরিশাল টিমের যারা হচ্ছে ফিটনেসের প্রথম ফিটনেসের পরীক্ষা পাস করার পরে তাদেরকে আবার নেওয়া হয়। যেহেতু এটা লঙ্গার বেশি ফর্মেট, ফিটনেসটা তো অনেক বড় একটা Right, ইম্পর্টেন্ট right. বিষয়। তো সেই জায়গা থেকে এদেরকে নেওয়ার আহ, বরিশাল টিমকে নিয়ে যদি আলাদা করে বলতে হয়, আসলে প্রথমে যদি আপনি ফিটনেসের কথা বলেন, শুধু লঙ্গার পার্সন না, যে কোনো ফর্মেটে খেলার জন্য ফিটনেস ফার্স্ট প্রায়োরিটি। তো সেটা আমাদের একটা রেগুলার ক্রাইটেরিয়া বা একটা প্রসেস, যে আপনার ফিটনেস টেস্টে পাস করে তারপর আসতে হয়। সেই জিনিসটা সবাই পার্টিসিপেট করে, তারপরেই কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করার সুযোগটা হয়। তো সেখান থেকে সবাই ফিটনেস টেস্ট দিয়ে তারপরে আসতে হয়, সেটা সবাই করেছে। এখানে বরিশালে আমরা 2 জন প্লেয়ারকে ইনক্লুড করেছি। এটা বরিশালে আপনি দেখবেন যে প্লেয়ারের বেশ কিছু ঘাটতি রয়েছে আসলে। লোকাল প্লেয়ার বলেন বা বরিশালের নিজস্ব এরিয়ার যদি প্লেয়ার দেখি আমরা, সেখানে প্লেয়ারের ঘাটতি রয়েছে। এর আগেও আপনি দেখেছেন বিভিন্ন সময়, যেমন আমি নিজে থেকে শুরু করে, মানে ন্যাশনালি যখন আমি শুরু করেছি 99-এ, তখন থেকে আমি কিন্তু বরিশালের না, কিন্তু আমি বরিশালের খেলেছিলাম। এরকম মোসাদ্দেক খেলেছে, অনেক ন্যাশনাল প্লেয়ার বা অনেক প্লেয়ার, নাসির খেলেছে। তারা খেলে সেটা থেকে আবার ব্যাক করেছে বা নিজের যাত্রা শুরু করেছিল। সো সেটা বরিশালে সবসময় একটা ঘাটতির কারণে হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম না। এবার যদি আপনি আলাদাভাবে সেভাবে বলতে চান, মজিদ একজন প্লেয়ার রয়েছে, আপনারা সবাই জানেন, ঢাকা লিগের খুবই পরিচিত নাম। মজিদ সেখানে খেলছে, একটা ভালো রানও করেছে, 100 করেছিল, পাশাপাশি আরও ছোটো ছোটো কন্ট্রিবিউট করেছে। বাট বরিশালে বেশ কিছু ইনিংস লম্বা করার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। তাসামুল মিড অর্ডার একজন ব্যাটসম্যান, যে প্রায় 70+ ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে, 12টার উপর 100 রয়েছে। মিড অর্ডার একটা ঘাটতি ছিল, সেখানে আমরা তাকে দিয়েছি। ইয়াং প্রমিজিং বলতে আদিল আন্ডার 19 খেলেছে, তাকে আমরা সেখানে দিয়েছি টপ অর্ডার ব্যাটসম্যান, উইকেট কিপার। সো কয়েকজন প্লেয়ারকে, জসীমউদ্দিন চিটাগাং ডিভিশনের প্লেয়ারকে আমরা দিয়েছিলাম। সো এরকম বেশ কিছু প্লেয়ারকে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করছি, যারা বরিশাল ডিভিশনের বাইরে। তো তারা সুযোগ পেলে, তারা যদি নিজেদের প্রমাণ করতে পারে, তারা কন্টিনিউ করবে। তারপরে যদি কন্টিনিউ করতে না পারে, পারফর্ম করতে না পারে, সেখানে বরিশালের কেউ যদি বেটার থাকে, তারা আসবে। একটা এখানে এখানে একটা ইম্পর্টেন্ট, আমি সেটাই বলছিলাম, বরিশালে আপনি দেখবেন 1-2 জন প্লেয়ার দিয়ে কিন্তু আসলে ন্যাশনাল লিগে সবসময় কভার করা যায় না। একই ম্যাচে আপনার হয়তো একজন প্লেয়ার রান করলো, পরের ম্যাচে হয়তো অন্য আরেকজনকে দায়িত্ব নিতে হবে। এখানে প্লেয়াররা মানে ঘুরে ফিরে, আপনি যদি পুরো স্কোর কার্ডটা দেখবেন, 1 বা 2 জন প্লেয়ারের উপর ডিপেন্ড করেই তারা এগিয়ে যাচ্ছে। বাকি যারা বরিশালের লোকাল প্লেয়ার রয়েছে, তাদের কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স আমরা আসলে আশা করি। তো সেই জায়গাটায় তাদের ঘাটতি রয়েছে। আর বাইরে থেকে যারা গিয়েছে, তারা তাদের মধ্যে, যেমন ফর এক্সাম্পল আমি নাম মেনশন করতে পারি, জসিমকে আমরা 3টা ম্যাচ খেলানো হয়েছে, আশানুরূপ পারফর্ম হয়নি, সেখানে আমরা আবার একজনকে রিপ্লেসমেন্ট দিচ্ছি, যে বরিশালের শামসুল অনিক, যে আগে বরিশালের অনেকগুলো ম্যাচও খেলেছিল। বাট এরকমভাবে আমরা কিন্তু আবার রিপ্লেস করার সুযোগও দিচ্ছি তাদেরকে।
তো বরিশালের পারফরমেন্স যদি আলাদা করে বলতে হন, তাদের আমার কাছে মনে হয় যে তাদের ব্যাটসম্যানদের কোয়ালিটির জায়গা থেকে তারা অন্য দলের বেশ কিছু ব্যাটসম্যানদের সঙ্গে কম্পেয়ার করে পিছিয়ে রয়েছে। সো এটা একটা আমাদের জন্য অবশ্যই কনসার্ন যে বরিশাল টিমটাকে আরও বেটার করার জন্য কী করা যেতে পারে। এই বছর যারা রয়েছে তারা তো খেলছে, নেক্সট টাইম নিশ্চয়ই আমরা একটা নজর রাখবো। আরেকটা বিষয় আপনি দেখবেন, আমি যেই মাঠটার কথা মেনশন করেছিলাম কক্সবাজারের মেইন গ্রাউন্ড যেটা, সেই মাঠে তারা পরপর দুটো ম্যাচ খেলেছে। সেই মাঠটার উইকেটটা মানে আমরা যেই লেভেলের উইকেট আশা করি সেরকমটা বিহেভ করেনি। তো সেখানেও তাদেরকে বেশ পেতে হয়েছে, কারণ আসলে কোয়ালিটি ব্যাটসম্যান না হলে এই ধরনের উইকেটে ব্যাটিং করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। তো সেই জায়গাটা তারা সেই চ্যালেঞ্জটা ফেস করে সাকসেস পায়নি। সো অবশ্যই বরিশালের পারফরমেন্সটা আমাদের নজরে রয়েছে এবং এটা নিয়ে আমরা খুবই কনসার্ন। আনন্দ ভাই, তামিমের কথা বলছিলেন, তামিম খেলার আগ্রহ প্রকাশ করছে। সাকিবের দিক থেকে এমন কোনো কথাবার্তা বলে আপনাদের হচ্ছে কিনা, বা সাকিব খেলতে চায় কিনা? আমার কাছে একটু যোগ করতে হচ্ছে তাদেরকে আসলে ফিটনেস টেস্ট দিতে হবে। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে, এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটা রিচ করতে হবে সেটা রিচ না করেও দুইজন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনো খেলছে। তো আমি তো সেই ক্রাইটেরিয়ার মধ্যে ফিটনেস টেস্টে পার্টিসিপেট করে। সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই, আমি কিছুই জানি না, তো সেই ব্যাপারে আমি আসলে কোনো comment করতে পারবো না। ভাই রিসেন্টলি বেশ কিছু পার্টনার কথা বলছিলেন, সেখানে অমিত হাসানও ছিল। এবার আসলে 7টা ইনিংস খেলে সেখানে একটা ডাবল সেঞ্চুরি রয়েছে, আরও এটা 50ও রয়েছে। 33 ম্যাচে তার আসলে অ্যাভারেজটা 50-এর মতো। যখন আসলে বাংলাদেশ জাতীয় দলে দুজন সিনিয়র প্লেয়ার নাই, সেখানে তাকে আসলে বিবেচনা করেছিলেন কিনা সেটা আলোচনা করেছিলেন না। আমরা দেখতে পেয়েছি আসলে ফরহাদ হোসেন লম্বা সময় ফার্স্ট ক্লাস খেলেছেন, 9,000-এর বেশি রান করেছে, কখনো জাতীয় দলে সুযোগ পাননি। যেখানে আসলে অমিতরা পারফর্ম করছেন, তাদেরকে আসলে সেই রকম কোনো বরণ করতে হবে। ওকে, অমিতের বিষয়টা আমি ক্লিয়ার করতে পারি। আপনারা দেখবেন অমিত কিন্তু শুধু এই বছরের পারফরমেন্স, আপনি ওভারঅল পারফরমেন্স কিছুটা সিনারিও দেখানোর চেষ্টা করছেন। সে জাতীয় লিগে ডেবু হওয়ার পর থেকে প্রতি বছর রান করেছে ডোমেস্টিক ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে। সো ডোমেস্টিকে পারফর্ম করার পরে সে তার নেক্সট স্টেজটা হচ্ছে এইচপিতে আসা বা নেক্সট প্রোগ্রামের মধ্যে আসা। সেখানে কিন্তু গত 3 বছর প্লাস সে এইচপি স্কোয়াডে রয়েছে। এইচপিতে বেশ কিছু ম্যাচ তাকে খেলানো হয়েছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে। এবার অস্ট্রেলিয়া যে আমাদের এইচপি টিম গিয়েছিল সেখানেও কিন্তু সে ছিল, সেখানে 4টা ইনিংসে ব্যাটিং করেছে। আমিও সেখানে টিমের সঙ্গে ছিলাম, আমি কাছ থেকে ব্যাটিং দেখেছি। এই ধরনের প্লেয়ার যারা রেগুলার পারফর্ম করছে তাদেরকে আপনি কঠিন একটা মঞ্চে নিয়ে ফেলে বিপদে ফেলার আগে তাকে আরও কীভাবে আমরা ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার বানিয়ে নিতে পারি সেটা নজর দিতে হবে। আপনার এখানে বলার বা লুকোচুরি কিছু নেই, আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল খেলার মধ্যে বেশ একটা ভালো পার্থক্য রয়েছে। এটা কিন্তু আপনি সবসময় লক্ষ্য করবেন, ডোমেস্টিক অনেক পারফর্মার ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে খুব স্ট্রাগল করছে, আমরা দেখেছি, হয়তো সার্ভাইভ করতে পারেনি, খুব স্ট্রাগল করেছে। 1-2 ম্যাচ খেলার পরে তাকে নিয়ে আবার অন্য চিন্তা করতে হয়েছে। সো অমিত এমন একজন প্লেয়ার যাকে আমরা দেখছি রেগুলার রান করছে, তাকে আমরা রেডি করার প্রসেসের মধ্যে রেখেছি। আমি বিলিভ করি যে একটা প্লেয়ারকে সুযোগ দিলে তাকে যেন এনাফ সুযোগটা দেওয়া হয়, আর সেই সুযোগটা দেওয়ার আগে তাকে এনাফ ম্যাচুরিটি বা তাকে সেই লেভেলের মতো রেডি করে নিয়ে যাওয়াটা তার জন্য যতটা ভালো আমাদের জন্য। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, একটা প্লেয়ারকে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে ডেবু করার ক্ষেত্রে কোথায় করলে ভালো হয়, কোন কন্ডিশনে করলে ভালো হয়, এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। সো অনেকগুলো বিষয় এখানে আলোচনা রয়েছে। অমিত আমাদের খুব কাছাকাছি প্রসেসের মধ্যে রয়েছে। অমিত এমন না যে শুধু এবছরই করেছে, প্রতি বছরই করছে এবং সে খুব কাছাকাছি রয়েছে। আরেকটা বিষয় আপনি জিজ্ঞেস করেছিলেন আমাকে, কোন বিষয়টা? আনন্দ ভাই, বলছিলেন যে সবাইকে আসলে ফিটনেস টেস্ট দিতে হবে। সেক্ষেত্রে সিনিয়র যারা ক্রিকেটার আছেন বা পরিচিত যারা ক্রিকেটার আছেন, তারা যদি ফিটনেস টেস্টে পাস না করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে স্যাক্রিফাইস করা হবে কিনা, বা অন্যভাবে কোনো পাস করবে না কেন? পাস তো সবাই করবে, পাস করছে। এবং আমি যেটা বলেছি যে কিছু প্লেয়ার সিনিয়র প্লেয়ার রয়েছে যাদের সবার ক্ষেত্রে যে একটা কমন ক্রাইটেরিয়া রয়েছে যে একটা লেভেল পার করতে হয়, সিনিয়র প্লেয়ারদের ক্ষেত্রে আমরা সেই জায়গাটা অনেক সময় একটু শিথিল হই। আমি বলবো না যে পুরো একটু ছেড়ে দিয়ে, টেস্টটা দিতে হবে, তার কতটুকু রিচ করেছে, কতটুকু সে রিচ করে আমাদের সেই ক্রাইটেরিয়ার কাছাকাছি যেতে পারে সেটা আমরা নজর রাখছি। বাট অবশ্যই সবাই টেস্ট দিবে এবং আমার বিশ্বাস সবাই পাস করিয়ে এসেছে এবং পাস করিয়ে আসবে। একটা বিষয় আপনি যেটা বলছিলেন যে এবার সিলেট বেশ কিছু রাইট রাইট রাইট। আমাদের এই সময়তে ন্যাশনাল লিগে আসলে কি এরা পারফর্ম করলে এদেরকে নিয়ে বিবেচনা একটা সুযোগ আছে, নাকি আমাদের একটা আমরা পুরোনো কথা আছে যে আমাদের আসলে কি তাদেরকে সুযোগ আছে? অবশ্যই আছে, এটা আমি কিন্তু আমার ফার্স্ট টেস্ট মিট যখন করেছি ন্যাশনাল সিলেক্ট হওয়ার পরে আমি বলেছি বয়সটা আসলে কিন্তু মুখ্য না, তার ফিটনেস এবং তার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে যে কোনো সময় কনসিডার করা যেতে পারে। হ্যাঁ, এটার সঙ্গে একটু যোগ করতে হয় আমাদের চিন্তা ভাবনাটা কি, আমরা কতটুকু সময়ের জন্য চিন্তা করছি, দীর্ঘ সময় চিন্তা করছি নাকি 6 মাসের চিন্তা করছি, এগুলো অনেকগুলো বিষয় রিলেটেড। তো এই জায়গা থেকে আমাদের চিন্তা ভাবনাগুলো করে আমরা এগোতে চাই। মার্শাল বা ইমরুল
বা আমরা যদি বিজয়, ইভেন শামসুর রহমান শুভ, অনেকেই কিন্তু এরকম সিনিয়র প্লেয়ার রয়েছে। ইভেন নাইম এবছর এখনো জ্বলে ওঠেনি, বাট নাইম প্রতি বছর পারফর্ম করে। এরকম অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে যারা অনেক দিন ধরে পারফর্ম করছে। আগে কেন সিলেক্টেড হয়নি, আগে কেন কী চিন্তা ভাবনা ছিল, সেটার সঙ্গে আমি যেতে পারবো না, সেটা আমি ছিলাম না তার পার্ট। বাট আমাদের এখন যে চিন্তা ভাবনাটা রয়েছে, তাদেরকে আমরা একদম ছুঁড়ে ফেলে দিয়েছি বা তারা আমাদের চিন্তায় নেই সেটা বলবো না, আমরা আলোচনার মধ্যে রয়েছি। আপনি দেখতে হবে কখন কোথায় কীভাবে সুযোগটা দিতে হবে, সেই জিনিসটা আমরা মাথায় রেখেছি। আপনি এখন এই বছরই আমাদের আর মাত্র 2টা টেস্ট বাকি। ন্যাশনাল লিগ শুরু হওয়ার পরে আমরা 2টা টেস্ট পাচ্ছি। 2টা টেস্টে এনে আগামী বছর আমরা টেস্ট খেলতে কখন যাচ্ছি, আপনারা একটু ক্যালেন্ডারটা দেখবেন, জিম্বাবুয়ের সঙ্গে বেশ অনেক সময় বাকি। সো এখনই এই 2টা টেস্টের জন্য আমরা আসলে নতুনভাবে চিন্তাটা করিনি। আপনি দেখবেন দীপুর আসার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ইম্পর্টেন্ট ছিল। দীপু 4টা টেস্ট খেলেছে, কিছু সময় দলের বাইরে ছিল, একটা 100 করেছে, আবার দলে ইনক্লুড হয়েছে। সো রিসেন্ট যারা ন্যাশনাল টিমের আশেপাশে ছিল বা ন্যাশনাল টিমের প্রসেসের মধ্যে ছিল, তাদের প্রতি আমাদের নজরটা একটু বেশি থাকে। অবশ্যই সিনিয়র প্লেয়াররাও তো সেই নজরের বাইরে না। সো নেক্সট টাইম আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলে চিন্তা করার সুযোগ পাবো। ভাই একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে চেঞ্জেস দেখতে পাচ্ছেন কিনা, অনেক কিছু হয়ে গেছে। একটা ডিরেক্টর ছিল, ঘরোয়া ক্রিকেটে শোরগোল হতো, অনেক কিছু হতো, বছর শেষে কিংবা সিজন শেষে দেখা যেত বললা। তো এইবার আসলে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছেন কিনা মাঠের পারফরমেন্স, উইকেট, গ্রাউন্ড, আম্পায়ারিং সবকিছু মিলিয়ে? আগের সঙ্গে চেঞ্জেসের ব্যাপারে আমি খুব কিছু কম্পেয়ার করতে পারবো না, বিকজ আগে আমি, আপনারা সবাই জানেন, আমি এজ গ্রুপ সিলেক্টেড ছিলাম। আমি ন্যাশনাল লিগ খেলা দেখতে যেতাম না, বা ঢাকা প্রিমিয়ার লিগেও আমি খেলা দেখতাম না। হয়তো স্কোর কার্ড বা আপডেটগুলো কিছুটা পেতাম, বাট খেলা দেখতাম না। সো আগের সঙ্গে আমি কম্প্যারিজনে যেতে পারবো না। তবে এনসিএলে এখন এবার আমি যেটা দেখছি, আমার কাছে মনে হচ্ছে ভালো হচ্ছে, তবে ভালোর শেষ নেই, আরও ভালো করার সুযোগ রয়েছে। এটা বেসিক্যালি আমরা 3 সিলেক্টর একসঙ্গে এখন বসার সময়টা খুব কম পাচ্ছি। এটা আপনারা জানেন যে আমরা আসলে প্রতিটা ভেন্যুতে প্রতি রাউন্ডেই যাচ্ছি। পাশাপাশি ইন্টারন্যাশনাল কিছু শিডিউলের কারণে ব্যস্ততা থাকে। লিপু ভাই, আমি রাজ্জাক দেখা যাচ্ছে 4 দিন মাঠে থেকে তারপর একদিনের জন্য হয়তো অফিসে আসি, কিছু আলোচনা হয়। এটা নিয়ে আমরা পুরো ন্যাশনাল লিগটা যখন শেষ হয়ে যাবে, সেটা নিয়ে আরও ডিটেলে আকারে যাবো যে আসলে কীভাবে এটাকে আরও ডেভেলপ করা যায়। এখন হয়তো আমি কিছু চিন্তা করছি, রাজ কিছু চিন্তা করছে, লিপু ভাই কিছু চিন্তা করছে। সেই চিন্তাগুলো আমাদের মধ্যে এখনও ডিটেল আকারে আমরা বসিনি। ন্যাশনাল লিগটা শেষ হওয়ার পরে নিশ্চয়ই আমরা এটা নিয়ে একদম ডিটেল আকারে চিন্তা করবো। তারপরে আমরা কী করলে বেটার হয়, আমরা বোর্ডকে আমাদের অবজারভেশনগুলো জানানোর চেষ্টা করবো। আমি ছোট্ট একটা প্রশ্ন, মানে আজকে শান্ত আসলে দেখলাম মিট করে, মানে তার প্রেয়ার প্রোগ্রাম শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, মানে ওয়ান ডে সিরিজের আগে শান্ত ফিট হয়ে উঠতে পারবে কিনা, মানে কতটুকু বুঝতে পারবে? শান্ত আজকে মাঠে এসেছে এটা আমি জানি না, আমার সঙ্গে কোনো কথা হয়নি আসার পরে। আর তারপরে বাকি বিষয়গুলো আপনারা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে অলরেডি একটা ইনফরমেশন পেয়েছেন, বাকি ইনফরমেশনগুলো সময়ের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এটা নিয়ে আমি আসলে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে পারছি না। ভাই, আমরা লেফট স্পিনার নিয়ে কথা বলছিলাম। সাকিব আল হাসান দীর্ঘদিন বাংলাদেশ থেকে সার্ভিস দিয়েছে। কোয়ালিটি লেফট স্পিনার আমরা এখন তেমন পাইনি, সেটা নিয়ে আপনারা কোনো কাজ করছি। আপনি দেখবেন যে আমাদের লেফট আর্ম 3 ফরম্যাটের সার্ভিস দিতে পারবে কিনা সেটা বলতে পারি না, বাট লেফট আর্ম স্পিনারদের প্রতি নজর আছে। আপনি দেখবেন আমাদের প্রসেসের মধ্যে যারা রয়েছে, আপনি যদি ফরম্যাট ওয়াইজ ডিফারেন্টভাবে চিন্তা করেন, হাসান মুরাদ টেস্ট ফরম্যাটে প্রায়োরিটিতে রয়েছে, সে অলরেডি ওয়েস্ট ইন্ডিজ চলে গিয়েছে। আপনি শর্টার ভার্সনে যদি আপনি দেখেন, নাসুম, তানভীর এবং রাকিবুল, এই 3 জন আমাদের হোয়াইট বলের প্রায়োরিটিতে রয়েছে। সো এরকমভাবে আমরা কাজ করছি। পাশাপাশি এই এনসিএলেও যারা ভালো করছে তাদের দিকেও নজর আছে। আপনারা দেখেছেন আশরাফুল রোহান, যে সে কিন্তু 10টা উইকেট পেল লাস্ট ম্যাচে, এবং সে কিন্তু আমাদের আন্ডার-19 একটা সময় স্কোয়াডে ছিল। তারপরে সে আসলে আন্ডার-19 স্কোয়াড থেকে ড্রপ করেছিল, বাট সে ভালো করছে। এরকম আরও কিছু প্লেয়ার দিকে আমাদের নজর রয়েছে। তো আমি এখনই আসলে বলবো না যে সেই বেস্ট বা সেই 3 ফরম্যাটের জন্য বেস্ট হতে পারে, বাট আমরা কাকে কোন ফরম্যাটে প্রায়োরিটিতে রাখা যায় সেই জিনিসটা নজর রেখে আমরা তাদেরকে চেষ্টা করছি সুযোগ দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।